হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি অবসেশন, লেখনীতে অরুণ মাসিক, পর্ব সংখ্যা 12। অলিভিয়ার রুমে জ্যাক। চারদিকে চোখ বুলিয়ে জ্যাক অলিভিয়ার দেখা পাচ্ছে না। রুমের মধ্যে হাঁটতে হাঁটতে জ্যাক নজর একটা দরজা এলো। কৌতূহলবশত সে হাত দিয়ে দরজাটা ধাক্কা দিল। হালকা ধাক্কা দিতে দরজাটা পুরোপুরি খুলে গেল। দরজা খুলতে তার মুখ হা হয়ে গেল। তার চোখের সামনে সুইমিং পুল, আর সুইমিং পুলের একদম পাশ ঘেঁষে বসে তার নববিবাহিত স্ত্রী, হাতে ওয়াইনের গ্লাস। সচরাচর সব বাড়ির রুমে লাগানো সুইমিং পুল থাকে না। অলিভিয়ার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাঁতার কাটা। আর যেহেতু অলিভিয়া অনেক বছর ধরে আসলানের বাড়িতে আছে আর তার বাবার সাথে আসলানের পারিবারিক সম্পর্কও ভালো, তাই অলিভিয়ার খুশির জন্য আসলান অলিভিয়াকে এই রুম লাগানো সুইমিং পুল করে দিয়েছে। তা প্রায় অনেক বছর আগে। অলিভিয়ার মন খারাপ হলে সে এখানে এসে বসে থাকে। এতে নিমেষে তার মন ভালো হয়ে যায়। জ্যাক দূর থেকে মনোযোগ দিয়ে অলিভিয়াকে দেখছে। চাঁদের আলোতে তাকে অপরূপ সুন্দর লাগছে। তার আগে বেশ কয়েকবার অলিভিয়াকে সে আসলানের সাথে দেখেছে, কিন্তু তখন তেমন খেয়াল করেনি। আজ কেন যেন মেয়েটাকে বড় মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে তার। হঠাৎ এমন শব্দে জ্যাকের মনোযোগ নষ্ট হলো। সে সামনের দিকে তাকিয়ে দেখলো অলিভিয়া নেই, শুধু পড়ে আছে ওয়াইনের দুটো খালি বোতল। সে দৌড়ে সুইমিং পুলের কাছে গেল। অন্ধকারের কারণে অলিভিয়ার উপস্থিতি কোথাও বোঝা যাচ্ছে না। এ পর্যায়ে তার মনে হলো কিছুটা ভয়ের সৃষ্টি হলো। সে আর কিছু না ভেবেই শরীর থেকে শেরওয়ানি খুলে ফেললো, দিয়ে পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দেওয়ার কিছু সময় পরই এক হাতে তাকে টেনে পানির নিচের দিকে নিয়ে গেল। এটা যে অলিভিয়া সেটা বুঝতে তাকে বেশি সময় লাগলো না। পানির নিচে যেতে একজোড়া ঠোঁট এসে সরাসরি চেপে ধরল জ্যাকের ঠোঁট। একটা রাফ ও গভীর চুমুক, যেটা জ্যাক ঠেকাতে চেয়েও পারল না। শ্বাস ফুরিয়ে আসছিল তার, কিন্তু অলিভিয়া তাকে ছাড়ল না। জ্যাকের ঠোঁট কামড়ে ধরলো একবার, আঙুল আঁচড়ে ওর কাটলো পিঠে। তার শরীর কেমনভাবে ঘিরে ধরলো, যেন বাঁচার একমাত্র উপায় ছেলেটাই শেষ করে ফেলে। জ্যাক অনেক কষ্টে অলিভিয়াকে ছাড়িয়ে নিয়ে পানির ওপরে এলো। উপরে আসতে অলিভিয়া আবারও জ্যাককে জড়িয়ে ধরলো। জ্যাক ধাক্কা দিতে চাইল, কিন্তু তার দু হাত শক্ত করে চেপে ধরলো অলিভিয়া। তার বুকে তার নিঃশ্বাসের ঘাড়ে গা ঘেঁষে সেই নারীত্বের ভিজা অনুভূতি যেন তাকে বেসামাল করে তুলছিল। জ্যাক কিছু বলার আগে অলিভিয়া ধীরে ধীরে ভেসে উঠল এলো তার গায়ে। দুই হাত দিয়ে জ্যাকের গলা পেছন থেকে জড়িয়ে ধরল। তার শরীরে ভেজা উষ্ণতা ঘিরে ধরছে জ্যাককে। জ্যাক বুকের সাথে বেশি টানছে, হাত কাঁপছে, চোখ চলছে। জ্যাক কি করবে ভেবে পাচ্ছে না। তার হার্ট অতিরিক্ত লাফাচ্ছে। জীবনে প্রথম কোনো মেয়ে তার এতটা কাছাকাছি এলো, তাও সদ্যবিবাহ করা বউ। সে চিৎকার করতে পারছে না, শ্বাস নিতে পারছে না, কিন্তু তবু অলিভিয়ার চোখের গভীরতা তাকে পাগল করে দিচ্ছে। অলিভিয়ার এমন তীক্ষ্ণ চাহনি তাকে বারবার বেসামাল করে তুলছে। অলিভিয়ার ঠোঁট একবার গাল ছুঁয়ে গেল, তারপর কানের পাশে। তার হাত নামতে লাগলো ধীরে ধীরে, বুকে, পেটে, কোমরের কিনারায়। অলিভিয়া আবারও তার ঠোঁট ছুঁয়ে দিল। ঠান্ডা জলে এক নিমেষে শরীরে বেয়ে নেমে এলো নেশার ঠান্ডা ছায়া। পানির নিচে তাদের হাতে একে অপরের শরীরে ঘুরে ঘুরে যাচ্ছিল। চুলের গোছে আঙুল আটকে, পিঠে বেয়ে নামতে হাতে বুকের ভেতরে টান দিয়ে ধরা শ্বাস, আর দুই ঠোঁটের মাঝখানে উন্মত্ততা। জ্যাক এখন তলিয়ে গেছে, শুধু শরীর নয়, এক মাতাল নারীর দেহে। অলিভিয়া জ্যাককে ছেড়ে পড়ে যেতে নিলে জ্যাক তার হাত ধরে একটানা নিজের সাথে মিশিয়ে নিল। জ্যাক অলিভিয়ার হাত ধরে টান দিতে অলিভিয়া হঠাৎ চোখ খুলল। সে চোখ লালচে, মাতাল, কামড়ার টান টান। তার ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি। তুমি এসেছো আমাকে বাঁচাতে? আমি তো মরিনি আসলাম, আমি তো ঠিকই আছি, শুধু একটু ভেঙে গেছি তোমার দেওয়া কষ্টে। জ্যাককে অলিভিয়ার রুমে দিয়ে এসে আসলাম নিজের রুমে। সে আজও তার পুরো রুম খালি, মানে অ্যাশ তার নিজের রুমে আছে। যদিও এখন তাদের সম্পর্কের কথা সকলে জানে, তবু অ্যাশ আসলানের রুমে না, সে নিজের রুমে গেছে। ব্যাপারটা আসলানের খুব একটা সুবিধার লাগলো না। সে নিজের রুমের ডোর লক করে অ্যাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। অ্যাশের সারা ঘর অন্ধকার করে বিছানায় এক কোণে চুপটি করে বসে আছে। তার মাথায় রিয়ানের বলা কথা। আসলানের চুপ থাকা সবটা ঘোর পাক খাচ্ছে। আসলানের চুপ থাকা তখন প্রমাণ করে দিচ্ছিল রিয়ানের বলা কথাগুলো সবটা সত্য।
যদি দিয়ানের কথাগুলো সত্য হয় তাহলে আজলান তাকে বিয়ে করার জন্য সবটা করেছে। কিন্তু কেন? আজলানকে চায় তার কাছ থেকে। এতগুলো দিন সে যে আজলানকে চিনল সবটাই কি ভুল ছিল? তার প্রতি করা আজলানের ছোট ছোট কেয়ারগুলো কি সবটাই মিথ্যা? আজলানের ভালোবাসি কি তাহলে পুরোটাই তাকে দেখানোর জন্য? আজলান কি তাকে ভালোবাসে না? এইসব কথাগুলো অ্যাশের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল আজলান তাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু কেন? সে কেন কিছুর উত্তরও খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে সে তার বিছানার পাশে থাকা কাঁচের গ্লাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। আজলান এসে রুমের দিকে আসতে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ পেয়ে সে দ্রুত পায়ে রুমে চলে আসলো। রুমে ঢুকতে এসে দেখতে পেল সম্পূর্ণ রুম অন্ধকার করা। বাইরে থেকে এসে সামান্য আলোতে দেখা যাচ্ছে হাঁটুতে মাথা গুঁজে রাখা এক মেয়েকে। নিঃসন্দেহে এটা আজলানের মা বতী। সে ভাঙা কাঁচগুলোকে উপেক্ষা করে অ্যাশের কাছে এগিয়ে পৌঁছালো। দু হাত দিয়ে তার মাথার উপর দিয়ে তুলল। অ্যাশ আজলানকে দেখে দ্রুত তার থেকে দূরে সরে গেল। ছোবেন না আমাকে। কেন? অ্যাশ ব্যথিত চোখে আজলানের দিকে তাকিয়ে বলল, জানেন না আপনি? তোমার মুখ থেকে শুনতে যাচ্ছে আজলানের নির্লিপ্ত জবাব। আপনি আমাকে বিয়ে কেন করলেন আজলান? ভালোবাসি তাই। বন্ধ করুন মিথ্যা বলা। আমি সত্যি জানতে চাইছি। এটাই সত্যি। এটা সত্যি না। প্লিজ আজলান আমাকে সত্যিটা বলুন। আজলান চুপ। আপনি এটা ভাববেন না আমি সকলের সামনে বলেছি আপনাকে ছেড়ে যাবো না, তাই বলে আমি সারা জীবন আপনার সাথে থাকবো। একটা কথা মনে রাখবেন, যেখানে স্বামী স্ত্রীর মনের কোনো মিল নেই, যে সম্পর্কের ভিত একটা মিথ্যে দিয়ে তৈরি, সে সম্পর্ক কোনোদিন টিকে না। অ্যাশের কথা শুনে আসলামের বুকটা কেঁপে উঠল। অ্যাশ তার এত বছরের সাধনার ফল, সে কিছুতে অ্যাশকে ছাড়া বাঁচতে পারবে না। তার চোখ দিয়ে নীরবে কিছুটা অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা গলায় অ্যাশের নামটা উচ্চারণ করলো। অ্যাশ। অ্যাশ নিশ্চুপ। অ্যাশের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধকারের ভিতরে অ্যাশ যে তার দিকে তাকে সেটা বুঝতে তার বেশি সময় ব্যয় করতে হলো না। চলো আজকে একটা গল্প শোনায়। অ্যাশ এখনো নিশ্চুপ। আজলানোর সময় ব্যয় না করে বলা শুরু করলো। স্মৃতিচারণ, অতীত। সালটা 2012। অস্ট্রেলিয়ার টুরাক শহর থেকে কিছু 18-19 বছরের ছেলেরা বাংলাদেশে ট্যুরে যায়। কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম সব জায়গায় ঘোরার পায়। হাসি, আনন্দ, মজার ঝাঁপি খুলে তারা বাংলাদেশের পথে পা বাড়ায়। তাদের মধ্যে একজন ছিল একদম চুপচাপ, একটু গম্ভীর, একটু অন্যরকম। কেউ জানতো না এই ছেলেটা এই ট্যুরে এসেছে শুধু ঘোরার জন্য নয়, সে এসেছে নিজের হারানো পরিচয় খুঁজতে। তার বয়স যখন 17 তখন একদিন নিজের বাবার ডেস্ক থেকে একটা ফাইল হাতে আসে। জন্মদিন ছিল সেই দিন তার। মজার দিনটা কেমন যেন বিষেদে চেয়ে গেল। ফাইলটা খুলতে সে দেখে একটা অ্যাডপশন পেপার, যেখানে তার নিজের নাম লেখা, আর ঠিক নিচে একটা ঠিকানা, বাংলাদেশের এক অনাথ আশ্রমে। দেখে শিউরে উঠছিল সে, যাকে বাবা বলে জড়িয়ে ধরেছে, যার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, যার কোলে উঠে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছে। তিনি ওর জন্মদাতা নন। আর যে মা, সে প্রতিদিন স্কুল ব্যাগ গুছিয়ে দিয়েছে, মুখে খাবার তুলে দিয়েছে, সে ছিল একজন পরম মমতাময়ী মা, কিন্তু জন্মদাত্রী না। সে রাতে ছেলেটা অনেক কেঁদেছিল, নীরবে, সকলের অজান্তে। সেই কান্না ছিল অপমাননা, ছিল এক হাহাকার। তবে সে কাউকে কিছু বলেনি, ভেঙে পড়ে গিয়েও মুখে এক ফোঁটা কান্না দেখায়নি। নিজের মনের মাঝে একটি প্রতিজ্ঞা করেছিল, সেটা ছিল নিজের পরিচয় খুঁজে বের করা, নিজের জন্মদাত্রীর জন্মদাতার সামনে গিয়ে দাঁড়ানো, তাদের চোখে চোখ রেখে জিজ্ঞেস করা, এতটাই অপরাধ ছিলাম আমি তোমাদের জন্য যে 10টা মাস নিজের গর্ভধারণ করার পর নিজের সন্তান, নিজের অংশকে অন্য কারো হাতে সঁপে দিতে একটাবারও বুক কাঁপল না? তাই বন্ধুদের সাথে বাংলাদেশের ট্যুরের নাম করে সে চলে গেল বাংলাদেশে। প্রথম কয়েকটা দিন ঘুরে বেড়ায়, আনন্দ করে, কিন্তু সবটা ছিল দেখানো। ভিতর ভেতর সে নিজের আসল পরিচয় জানার জন্য মরিয়া হয়ে উঠছিল। একদিন সে তার বন্ধুদেরকে নিয়ে পৌঁছায় সে অনাথ আশ্রমে, যার নাম সে তার বাবার ফাইল থেকে পেয়েছিল। গেট দিয়ে ঢুকতে তার বুকটার ভেতরটা কেমন কাঁপছিল। সে কি ভুল করেছে? তার কি বর্তমানের সাথে তার মিলিয়ে থাকা উচিত, নাকি নিজের পরিচয় খোঁজা উচিত? মস্তিষ্ক বলেছিল যা হারিয়ে গেছে খুঁজে লাভ নেই, কিন্তু মন বলেছিল তার ঠিক উল্টোটা। অবশেষে মন আর মস্তিষ্ক যুদ্ধে মনই জিতে গেল। সে আশ্রমে গিয়ে যারা অনাথ আশ্রমের দায়িত্বে আছেন তাদেরকে ফাইলের কপি, ছবিগুলো দেখায়। অনেক খুঁজে তার বিষয়ে কিছু পাওয়া যায় না, কেউ চেনে না, কোনো রেকর্ড নেই।
সে মুহূর্তে নিজেকে যেন আরো বেশি হারিয়ে ফেলায় সে চুপচাপ আর কোনো কথা না বলে আশ্রম থেকে বেরিয়ে আসে। সে মন ভাঙা নিয়ে বেরিয়ে আসার সময় একটা দৃশ্য চোখে আটকে যায়। একটা ছোট্ট মেয়ে, 8-9 বছর বয়স, খোলা চুল, রং সঙ্গে জামা পরে বাচ্চাদের সাথে খেলা করছে। একটা মায়া, একটা টান, যেন পুরনো কোনো বাঁধনের রেশ। সেদিন যে কিছুক্ষণ একধারে বাচ্চাটা মেয়েটির দিকে তাকিয়েছিল, মনের অজান্তে হাসি ফুটে উঠেছিল তার চেহারায়। সেদিন তার বন্ধুরা তার এমন কাণ্ড দেখে হাসাহাসি করেছিল, সেও এসেছিল, কিন্তু মনটা গম্ভীর ছিল। পরের দিন সে গেল সেখানে, কিন্তু নিজের পরিস্থিতি জানার উদ্দেশ্য না, শুধু মেয়েটাকে দেখার জন্য। কারণ তার মনে হয়েছিল এই বাচ্চা মেয়েটার সাথে তার কোনো না কোনো সংযোগ আছে। আর তা না হলে কেন এবার বাচ্চা মেয়েটাকে দেখলে কিংবা তার কথা ভাবলে তার মনটা ভালো হয়ে যাবে? কেন বা এই বাচ্চা মেয়েটা তার কল্পনায় আসবে? একটা সময় ছেলেটা মেয়েটাকে কাছে ডাকে। মেয়েটা যদিও প্রথমে ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ছেলেটা তখন চকলেট দেখায়। মেয়েটা কাছে আসে, মিষ্টি কণ্ঠে ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার হাতে চকলেটটা আমাকে দিবে? ছেলেটা হাসি মুখে বলল, চাইলে পাবে, তবে একটা শর্ত আছে। মেয়েটা মুখ খুলে বলে, কি? ছেলেটা একগাল হেসে দেয়, আমার গালে একটা চুমু দিতে হবে। পাপ্পি? পাপ্পি। মেয়েটা ছোট্ট একটা পাপ্পি চকলেট নিয়ে হেসে হেসে দৌড় দেয়, আর ছেলেটা স্ট্যাচুর মতো সেখানে বসে থাকে। সে মজার ছেলে চুমু দেওয়ার কথা বলে মেয়েটা যে তাকে চুমু দিবে সেটা ভাবেনি। যতক্ষণে সে শখটা খুলে উঠেছে ততক্ষণে মেয়েটা তার কাছ থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। ছেলেটা তখন হঠাৎ করে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা দূর থেকে দাঁড়িয়ে হেসে বলে দেয় নামটা। একটা নাম, যে নাম তার হৃদয়ের পাতায় গেঁথে গেছে। এরপর প্রায় সে আশ্রমে যেত। মেয়েটা যেন তার জীবনের এক টুকরো আলো হয়ে উঠেছিল। একদিন মেয়েটার কাছে এসে বলে, আমাকে মেলায় নিয়ে যাবেন? আব্বু যেতে দেয় না। ছেলেটা ঢাকার রাস্তা চিনত না ঠিকই, কিন্তু মেয়েটার এই নিষ্পাপ মুখ দেখে কিছুতে না করতে থাকতে পারল না। সে কিছু না ভেবে মেয়েটার কথায় রাজি হয়ে গেল। হয়তো এটা ছিল তার করা সব থেকে বড় ভুলের মধ্যে অন্যতম। দুজনে মেলাচ্ছে, হেসে খেলে কাটা, কিন্তু ফেরার পথে তারা রাস্তা হারিয়ে ফেলে। চারদিকে আলো কমতে থাকে, অন্ধকার নেমে আসে। ওই দিন আশ্রমের লোকজনেরা আর মেয়েটার বাবার মেয়েটাকে খুঁজে না পেয়ে পুলিশ সূচনা। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যায় দুজনকে, কিন্তু তখন মেয়েটা ভয়ের কাঁপুনিতে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন থানায় হাজিরা, সেরা, অপহরণের মামলা সব হয়ে যায়। মেয়েটার বাবা ছেলেটার নামে থানায় মামলা দায়ের করে। পুলিশ ছেলেটাকে নিয়ে গিয়ে অনেক জেরা করে, বারবার জানতে চায়, তুমি কেন মেয়েটাকে মেলায় নিয়ে গেলে? কে বলেছে তোমাকে ওকে নিয়ে যেতে? তুমি কি জানো এটা শিশু অপহরণের মতো অপরাধ? ছেলেটা ঠান্ডা গলায় কিন্তু চোখে কান্না লুকিয়ে রেখে সেদিন বলেছিল, আমি তো শুধু ওর মুখে হাসি দেখতে চেয়েছিলাম, ওই একটা আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু এসব কথা শুনতে চায়নি কেউ। পুলিশের চোখে সে ছিল এক বিদেশি, একজন অজানা ছিল, একটা মেয়ে হারিয়ে গিয়েছে তার সঙ্গে। তাই নিয়ত ভালো হলেও বিশ্বাস কেউ করেনি। মেয়েটা ভয় অসুস্থ হয়ে পড়েছিল। তখন পুলিশ, মিডিয়া এবং স্থানীয় প্রশাসনরা পুরো ঘটনাকে একেবারে সেনসিটিভ কেস হিসেবে দেখে। অনাথ আশ্রম, শিশু, বিদেশি নাগরিক সব মিলে বিষয়টা হয়ে যায় ভীষণ কমপ্লেক্স। ছেলেটাকে আটকে রাখা হলেও তদন্ত তার বিরুদ্ধে অপহরণ বা খারাপ কোনো প্রমাণ মেলে না। তবুও সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে তাকে বাংলাদেশে প্রবেশের 13 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্থাৎ আগামী 13 বছর সে বাংলাদেশে ঢুকতে পারবে না। না ভিসা, না ভ্রমণ, না ট্রানজিট, কিছুই না। নথিভুক্ত করা হয় তাকে নন গ্রাটা ফরেন ন্যাশনাল হিসেবে। এটা তার পাসপোর্টেও থাকে। বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বিমানবন্দরে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এটাও জানিয়ে দেওয়া হয়। তাকে যেন দুনিয়ার চোখে অপরাধী বানিয়ে তোলা হয়। যদিও সে কাউকে কাঁদাতে আসেনি, সে নিজের কান্না চেপে বাঁচছিল। তার দেশে ফেরার দিন সে যখন ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে চোখ দিয়ে অনবরত কান্না করেছিল, সেদিন তার সবার ব্যাগে ছিল প্রিয় মানুষের জন্য কেনা উপহার, আর তার ব্যাগে ছিল একটা চকলেট, যেটা সে মেয়েটাকে পরের দিন দিতে চেয়েছিল। তার বন্ধুরা বারবার বলেছিল, চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। সে শুধু হেসে বলছে, 13 বছরে কত কিছু বদলে যাবে জানিস? আর এরপর সে কেবল একটা কথা বলে বিমানে ওঠে, একদিন যদি ফিরে আসি
কেউ যেন চিনলেও না চেনে আমাকে, আমি শুধু দেখে যাব মেয়েটা তখন কেমন আছে। যার নাম হৃদয়ে গেঁথে নিয়ে যাচ্ছি এই দেশ থেকে, তাও একটা তিক্ত অভিজ্ঞতার সাথে। বছরটা 2025। সেই ছেলেটা এখন আর ছেলে নয়, পরিপূর্ণ পুরুষে পরিণত হয়েছে সে। চোখে গ্লাস, মুখে হালকা দাড়ি, কিন্তু ভেতরের ছেলেটা এখনো আগের মতে চুপচাপ, বিষণ্ণ, অদেখে কারো অপেক্ষায়। 13 বছর ধরে সে বাংলাদেশে পা রাখতে পারেনি। না চাইলেও সে মেনে নিয়েছিল সে নিষেধাজ্ঞা। জীবন চলছিল, কিন্তু মাঝে মাঝে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙেছে তো। একটা মেয়ে, ছোট্ট, যার গলার আওয়াজ এখনো কানে বাজে। 2025 সালের জানুয়ারিতে একদিন হঠাৎ একটা মেল আসে তার আইডিতে, বাংলাদেশের দূতাবাস থেকে, আপনার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে, আপনি চাইলে এখন বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সে অনেকক্ষণ সে মেলের দিকে তাকিয়ে থাকে, হাত কাঁপে, চোখ ঝাপসা হয়। আবার সে কি সত্যি সে মাটিতে পা রাখতে পারবে? সেই মেয়েকে আবারও দেখতে পারবে? বর্তমান একটুকু বলে আসলাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এতক্ষণ আজ চুপচাপ আজলানের বলা প্রতিটি কথা শুনছিল, না চাইতে তার চোখ থেকে পানি ঝরছিল। আজলান থেমে যাওয়ার সাথে সাথে অ্যাশ ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করে, সেই ছেলেটা সেই মেয়েটা কে ছিল আজলান? আজলান অ্যাশের দিকে তাকে কিছু না বলে মুচকি হাসে। অ্যাশ এতেই যা বুঝার বুঝেছে। এতক্ষণ আজলান বলল সেই ছেলে আর মেয়ে যে আজলান আর অ্যাশ, সেটা বুঝতে তার বিন্দুমাত্র সমস্যা হয় না। আজলান তাকে কতগুলো বছর না চেনেও ভালোবেসে গেছে, এটা ভেবে অ্যাশের চোখে জল আসে। যদি অতীতের কোনো কিছু তার স্মৃতিতে নেই, কিন্তু সে তার বাবার কাছে তার কিডন্যাপ হওয়ার ঘটনাটা শুনেছিল। সেবার নাকি তার প্রচণ্ড জ্বর এসেছিল, কিছুই মনে নেই তার, সবটা ঝাপসা। সে আর কোনোদিনও ভাবতে পারে না। হুট করে আজলানকে জড়িয়ে ধরে সে। চারিদিকে নীরবতা। এখনো জ্যাক আর অলিভিয়া পানির ভেতরে। নিজেদের এমন একটা মুহূর্তে নিজের নতুন বর মুখে থেকে তার পুরনো প্রেমিকের নাম শুনে পুরো মুডটা নষ্ট হয়ে গেল জ্যাকে। সে জানে অলিভিয়া এখন নিজের মধ্যে নেই, নেশায় বুঁদ হয়ে আছে সে। তাই সে আর কিছু না বলে অলিভিয়াকে কোলে নিয়ে রুমের ভেতরে চলে আসলো। অলিভিয়াকে রুমে নিয়ে এলে জ্যাক তাকে বিছানায় শুয়ে দিল। অলিভিয়ার সারা শরীরের জামা কাপড় ভেজা, চেঞ্জ না করলে নির্ঘাত কালকে জ্বর আসবে। কিন্তু অলিভিয়ার যা অবস্থা, তাতে সে কিছুতে নিজের জামা কাপড় নিজে চেঞ্জ করতে পারবে না, তার সাহায্যের জন্য কাউকে লাগবে। এটা ভেবেই জ্যাক তার ফোন খুঁজতে লাগলো। আসলানকে কল দেয়, কিন্তু অনেক খোঁজার পরে সে তার ফোনটা পেল না। কিন্তু অলিভিয়াকে নিজের মধ্যে আছে। জ্যাক যেই তার জামাটা খুললো, তৎক্ষণাৎ সে জ্যাকের চোখের ওপর বাঁধা কাপড় সরিয়ে নিল। অলিভিয়াকে এমন অবস্থা দেখে জ্যাক চোখ ছানা বড়া। সে দ্রুত অলিভিয়ার কাছ থেকে সরে গেল, তার হার্টবিট দ্রুত চলতে লাগলো। ঘর জুড়ে লালচে আলো, চারিদিকে নরম গন্ধে বেশি বেড়াচ্ছে ঘন এক ধরনের মোহ। বাইরের জগৎ যেন একেবারে থেমে গেছে, কেবল এই ঘরের আজ রাত বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, ধীরে ধীরে হিংস্র হয়ে উঠছে। অলিভিয়া টালমাটাল পায়ে জ্যাকের দিকে এগিয়ে যাচ্ছে। জ্যাকের কাছাকাছি গিয়ে সে জ্যাকের বুকে ঝাঁপিয়ে পড়ল। নেশালো স্বরে তাকে বলল, মাই বডি ওয়ান্টস ইউর ব্যাডলি। এটা বলে সে জ্যাককে নিয়ে বিছানায় পড়ে গেল। জ্যাক আবার অলিভিয়াকে ছেড়ে উঠতে নিল, অলিভিয়া তাকে আটকে দিল। বললাম না তোমাকে চাই, জ্যাক ধীর কণ্ঠে বলল। পরবর্তীতে আফসোস করবে না তো? অলিভিয়া জ্যাককে নিজের আরো কাছে টেনে আনলো। একদম না। জ্যাক যেন আজকে না চাইতো আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে ফিসফিস করে অলিভিয়ার কানে বলল, তুমি রেডি তো? বিকজ টুনাইট আমি শুধু প্রেম করব না, তোমার শরীরের প্রতিটা ইঞ্চিতে কমপ্লোর করব, যতক্ষণ না তুমি কেঁপে কেঁপে বলো আর পারছি না। তার শব্দগুলো অলিভিয়ার শরীরে কাঁপন ধরিয়ে দেয়। সে কিছু না বলে আগে ঠোঁটের কোণে শুয়ে জ্যাক চুমু খায়। আদর নয়, এটা যেন এক ধরনের ঘোষণা। একটা একটা করে অলংকার খসে পড়ে, কাপড়ের স্তরগুলো আলগা হতে থাকে, আর বাতাসে গাঢ় হয়ে ওঠে। জ্যাকের গলা আরো নিচু, আরো হিংস্র। তোমার নিঃশ্বাস কাঁপছে কেন? ডোন্ট ওয়ারি বেবি, টুনাইট আই উইল মেক শিওর তুমি যেন নেক্সট টাইম আর আমাকে চিনতে ভুল না করো। তার আঙুলের স্পর্শ ধীরে ধীরে শরীরের প্রতিটি স্নায়ুতে আগুন ছড়িয়ে দেয়। অলিভিয়া কেঁপে ওঠে, আবার চেষ্টা করে ধরে রাখতে নিয়েছে, কিন্তু জ্যাক থেমে থাকে না। সে জেনে গেছে রাতের খেলা ভালোবাসার নয়, এটা পূর্ণ নিয়ন্ত্রণের। চোখ দুটো বন্ধ করতেই তারা যেন এক অন্ধকার জগতে ঢুকে পড়ে, সেখানে আলো বলে কিছু নেই।
কেবল স্পর্শ, দীর্ঘ ঘাম আর কাঁপন। জ্যাক তার ঠোঁট অলিভিয়ার গলার পাশে চেপে ধরে, আর তার মুখ নিয়ে বেরিয়ে আসে এক দমবন্ধ কান্না ভেজা শ্বাস। আর পারছি না, জ্যাক তবুও থামে না। হাতটা অলিভিয়ার কোমরে চেপে ধরে, ঠোঁট গলায় ঘাড় বেয়ে ক্ল্যাভিকল ছুঁয়ে স্তব্ধ বুকের কাছে। আঙুলের নখের দাগ কেটে যায় পিঠে, যেন একটা স্বাক্ষর রেখে দিচ্ছে তার। মেয়েটার মুখ থেকে তখনও শ্বাসের বদলে বের হয়ে আসে চাপা একটা কপর। ঠোঁট কেঁপে বলে, প্লিজ, আর পারছি না। কিন্তু সে থামে না। আমি থামবো না যতক্ষণ না তোমার দেহ, মন আর আত্মা সবটা আমার হয়ে না চায়। জ্যাক তার ঠোঁট একেবারে বুকে গেঁথে দেয়। অলিভিয়ার জিভের স্পর্শে আঁকতে থাকে নামহীন কিছু ছোঁয়া। অলিভিয়ার বুক উঠতে থাকে জোয়ারের ভাটা। সে জানে এই রাত আর নিস্তব্ধ নয়, এই রাত এখনো ভয়ঙ্কর সুন্দর। নিষিদ্ধ প্রেমে ডুবে থাকে এক মৃত্যুর মতো কামনার রাত। এক পর্যায়ে তারা ডুবে যায় একে অপরের মাঝে। দুনিয়ার সকল নিষিদ্ধ বাধা পেরিয়ে তারা বিলীন হয়ে যায় একে অপরের মধ্যে। সকল ভালোবাসার হয়তো নাম থাকে, হয়তো ব্যাখ্যা থাকে, কেন কে কাকে ভালোবাসে। কিন্তু কিছু ভালোবাসা আছে যেগুলোর পেছনে কোনো যুক্তি থাকে না, থাকে না সম্পর্কের কোনো সংজ্ঞা। শুধু থাকে এক চোখের দেখা, একটা মায়ার অনুভব আর নীরব স্বীকারোক্তি। ভালোবাসা সবসময় বয়স দেখে আসে না, কখনো কখনো এটা ঠিক তখনই জন্ম নেয় যখন মানুষ বুঝে উঠতে পারে না কেন মানুষের দিকে তাকালে বুকটা এত শান্ত হয়, কেন তার মুখের হাসি দেখলে নিজের ভেতরে আলো জ্বলে ওঠে। এই ভালোবাসার কোনো দাবি থাকে না, থাকে না প্রাপ্তির প্রতিশ্রুতি কিংবা স্বপ্নের ছবি, থাকে কেবল অপেক্ষা, একটা আশার পিছু পিছু হাঁটা যা বছরের পর বছর কেটে গেলেও ফুরায় না। আসলান এমন এক ভালোবাসার গল্প বয়ে নিয়ে চলছিল নিজের ভেতর। একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছিল, তাকে না চিনে, তার নাম জানার আগে, আর ভালোবাসার সংজ্ঞা বোঝা অনেক আগেই। হয়তো সেটা ভালোবাসা ছিল না, হয়তো বা সেটা ছিল এক মায়া। সে মায়ের বান্ধনে সে আবদ্ধ দেখেছে বহুকাল। সে মেয়ে তখন ছিল ছোট্ট, একটা রং সঙ্গে জামা পরা বাচ্চা। আসলাম তখন বোঝেনি ওটা ভালোবাসা। সে ভেবেছিল এটা হয়তো এক ধরনের মুগ্ধতা, কিন্তু সময় তাকে বুঝিয়ে দিয়েছে ওটা কোনো সাধারণ মুগ্ধতা ছিল না, ওটা ছিল আত্মায় গেঁথে যাওয়া এক নামহীন ভালোবাসা। 13 বছর একটা মেয়ের নাম ধরে বেঁচে থাকা, যার পরিচয় জানেন, তার মুখভর্তি এক টুকরো হাসির ঝলকই ছিল তার একমাত্র স্মৃতি। সেই মেয়েকে দীর্ঘ 13 বছর পরেও এক দেখাতে চিনে ফেলে, সেটাই হয়তো সত্যিকারের ভালোবাসার শক্তি। ছলনার আশ্রয় নিয়ে হলে একবার সেই মেয়েকে নিজের করে নেয় সে, কারণ সে তাকে হারাতে চায় না সে অন্য কারো হয়ে যাক। আর সেই ভাগ্যবতী মেয়েটা হলো অ্যাশ, যাকে পাওয়ার জন্য কোনো এক পুরুষ দীর্ঘ 13টা বছর অপেক্ষা করেছে। প্রেম, মায়ার অবসেশন, এই 3টা অনুভূতি কখনো কাউকে ছুঁয়ে যায় তা কেউ জানে না। কখন এগুলো আলাদা হয়ে থাকে না, বরং একে অন্যকে গিলে ফেলে। প্রেমটা হয় মায়ের মতো নরম, মায়াটা হয় অবসেশনের মতো গভীর, আর অবসেশনটা হয় এমন নিঃশব্দ যেখানে কেউ কাউকে ছুঁয়েও জানে না সে কার হৃদয়ে দখল করে আছে। এসে হুট করে আসলানের জড়িয়ে ধরে, এমন করে যেন কোল ছাড়া আর কোথাও তার আশ্রয় নেই, যেন বুকে সে সবকিছু ভুলে যেতে চায়, অবিশ্বাস, ভয়, সন্দেহ সব। আসলান প্রথমে অবাক হয়ে থাকে, তারপর ধীরে ধীরে দুহাত বাড়িয়ে অ্যাশকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকটা সময় এভাবে কাটে, কোনো শব্দ নেই, শুধু দুটো বুক জমে থাকা পাহাড় সম কষ্ট একে অপরের উষ্ণতায় গলে যাচ্ছে। অ্যাশ কাঁদতে কাঁদতে ফিসফিস করে, আপনি এতটা পথ আমার জন্য পেরিয়ে এসেছেন আসলান, অথচ আমি কিনা ভেবেছি আপনার সম্পর্কে। আসলান অ্যাশের চুল আলতোভাবে হাত রাখে, কণ্ঠ নরম হয়ে আসে। তুমি যা ভাবছো ভাবতেই পারো, কারণ আমি কখনো তোমাকে আমাদের অতীতটা জানাই। তুমি কিছু জানো না, তাই অন্ধকারে হেঁটেছো, কিন্তু আমি সবটা জেনেও তোমায় ভালোবেসেছি। তোমার সে 8 বছর বয়স থেকে, তোমায় দেখার পর থেকে আমার জীবনের সব পৃষ্ঠা জুড়ে শুধু তুমি ছিলে। অ্যাশা মাথা তুলে আসলানের চোখে তাকায়, সেই চোখে লুকানো অশ্রু, অনুশোচনা আর অপরাধবোধ সব মিলেমিশে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে।
আজলান তার ঠোঁট আয়েশার কপালে রাখে, দীর্ঘ নরম একটা চুমু। এই কপালে আমি আমার নামটাই চিরকাল লিখে রাখতেছি, আজলান ফিসফিস করে বলে। অ্যাশ হাসে। সে হাসি লুকানো থাকে প্রাপ্তি, প্রেম আর পূর্ণতা। আপনি আমায় কোনোদিন ছেড়ে যাবেন না তো আজলান? আজলানের চোখে চোখ রেখে বলে, আমি তো সেই 13 বছর আগে তোমার মধ্যে আটকে গেছি আয়েশা। এখনো যদি তুমি চাও আমি মুক্ত হব, না হয় তোমার হৃদয়ে থেমে যাব চিরতরে। আয়েশা ধীরে ধীরে তার ঠোঁট রাখে আজলানের বুকের উপর। হৃদয় স্পন্দন শুনতে পায় সে। একটা নামের ছন্দ বাজছে বারবার, সেটা তারই নাম। ঘরে অন্ধকার, তখন একটা আলো ফুটে ওঠে। ভোরের আলো না, প্রেমের আলো, নতুন করে শুরু হওয়ার আলো, নতুন অধ্যায়ের আরম্ভ। সকালে সূর্যটা জানালার পর্দার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু বিছানার চাদরের নিচে শরীরটা অস্বস্তিকরভাবে গরম। অলিভিয়া ধীরে ধীরে চোখ মেলে। চোখের পাতাগুলো যেন সারা রাতে এক বোঝা ঘুম বয়েছে। তার সারা শরীর যেন ব্যথায় টইটুম্ব। চাইলেও নড়তে পারছে না। মনে হচ্ছে কেউ তাকে আঁকড়ে ধরে আসছে। বিরক্তি নিয়ে পাশ ফিরতে তার চোখ প্রথমে গিয়ে পড়ে তার পাশের ত্বকের উষ্ণতায় একটা বুক। পুরুষের নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, যেন স্বপ্নে আছে। অলিভিয়া চমকে ওঠে। তার মস্তিষ্কের জন্য বিদ্যুৎ কেড়েছে। চাদরটা এক ঝটকায় সরিয়ে দেখে তার পাশে ঘুমিয়ে থাকে ছেলেটি জায়েক। তার সবচেয়ে বড় কথা, তার নিচের শরীরে একটা সুতাও নেই। সে গলা ফাটে চিৎকার দিয়ে উঠে বসে। তারপর কোনো কিছু না ভেবে জ্যাককে এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। জ্যাক হতভম্ব হয়ে মেঝেতে পড়ে যায়। ঘুম ঘুম চোখে মাথা চুলকে তাকে অলিভিয়ার দিকে। তুমি আমার পাশে কেন? আর আমি এভাবে কেন? অলিভিয়ার গলা হালকা কাঁপছে। অনিশ্চিত আশঙ্কায় চোখ ফেটে জল চলে আসে উপক্রম। জ্যাক মেঝেতে শুয়ে হাই তুলতে তুলতে বলল, বিয়ে হয়েছে আমাদের, গতকাল রাতে ভুলে গেছো? আর তুমি আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিলে কেন? নতুন বরের ঘুমকেও এভাবে ভাঙায় বুঝি? অলিভিয়া তীব্র চোখে তাকিয়ে বলে, কে তোমাকে আমার বিছানা আসার পারমিশন দিয়েছে? জ্যাক কাঁধ ঝাঁকালো, ঠোঁট বাঁকা হাসি রেখে বলল, তুমি কি আবারও ভুলে গেছো? কাল রাতে আমি তোমার স্বামী হয়েছি আইনি কাগজ কলমে, তাই তোমার সবকিছুতে আমার অধিকার। তোমাতেও আর তোমার জিনিসপত্রেও। নিজের জিনিস ব্যবহার করতে কেউ পারমিশন নেয়? অলিভিয়া মুখ শুকিয়ে গেল। তার চোখে বিদ্রুপের জ্বলে উঠল। তুমি আমার স্বামী? তুমি? না না, এটা একটা ভুল। আমার তো আজলানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমি ওকে ভালোবাসি। তোমরা সকল আমার সাথে ছলনা করেছো। জ্যাকের চল কিছুটা শক্ত হলো। আজলান নামটা যেন বিষের মতো বের হলো তার মুখ থেকে। সে আজলান তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে, এখন তুমি আমার বউ, আর সে আর একজনের হাজব্যান্ড। সুতরাং এতদিন তোমার মনের যে স্থানে আজলান স্যারকে রাখতে, সেখানে আমাকে বসাও, কারণ সে তোমার অতীত হলো, ভবিষ্যৎ কিন্তু আমি না। অলিভিয়া সাজাল কণ্ঠে বলল, এখন রান্না করে লাভ নেই, যা হওয়ার সব কালকে রাতেই হয়ে গেছে। তুমি আমার সাথে জোর করে সবটা করেছো। এসেছে। আমার মতো ভদ্র ছেলে নামে মোটে বদনাম দিতে আসবে না মিসেস কায়নাত। আমি কালকে অতিমাত্রায় ভদ্র ছিলাম। আপনি অভদ্রদের মতো ওয়াইন খেয়ে আমার লজ্জা হরণ করেছেন। এখন আমার দোষ দেখা হচ্ছে? চুপ, একদম চুপ। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। এটা বলে অলিভিয়া বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে। জ্যাক অলিভিয়াকে কাঁদতে দেখে ভড়কে গেল। অলিভিয়া আবার জোরে কাঁদতে লাগলো। এবার জ্যাক তাড়াতাড়ি মেঝে থেকে উঠে অলিভিয়ার মুখ চেপে ধরলো। অলিভিয়া এক হাত দিয়ে বিছানার চাদর ধরে আছে, অন্য হাত দিয়ে নিজের মুখের উপর থেকে জ্যাকের হাত সরানোর চেষ্টা করছে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।